প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের গণিত বইয়ের 20 নম্বর অঙ্কটা করার জন্য আসছি। তো দেখো, 20 নম্বর অঙ্কে আছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ সেটা লিখতে হবে। তো চলো প্রথমে আমরা যে অঙ্কটা আছে ক নাম্বার, সেই অঙ্কটা দেখে আসি। ক নাম্বার অঙ্কে আছে 0.4 তার উপরে পৌনঃপুনিক। তো আমরা কিন্তু দেখে সহজে কিন্তু বুঝতে পারতেছি না। তো সংখ্যাটি মূলত কিভাবে বুঝবো? যখন 4-এর উপর পৌনঃপুনিক, তাহলে আমরা এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে পাই 4/9, অর্থাৎ এটা p/q আকারের সংখ্যা। যেহেতু p/q আকারের সংখ্যা, তাই এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। অর্থাৎ ক নাম্বারে 0.4-এর উপর পৌনঃপুনিক এটা মূলদ। এরপর সে খ নাম্বারে এটা হচ্ছে √9, যাকে করলে আমরা 3 পাই। যেহেতু 9 হচ্ছে বর্গ সংখ্যা, অর্থাৎ 9কে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3। যেহেতু বর্গ সংখ্যা 9, তাই আমরা এটাকে বর্গমূল করলে 3 পাচ্ছি এবং পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাই আমরা এটাকে মূলদ সংখ্যা বলতে পারি। অর্থাৎ √9 একটি মূলদ সংখ্যা। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর করব। গ নাম্বার প্রশ্নের বলছে √11। যেহেতু √11 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ √11 সংখ্যাটি অমূলদ। পূর্ণবর্গ নয় যদি হয় তাহলে সেটাকে আমরা সরাসরি অমূলদ বলে দিতে পারি। এরপর দেখো, ঘ নাম্বার আছে √6/3। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি যে √6কে √3 গুণ √2, আর 3কে লিখি √3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো √3 এবং √3 কিন্তু উভয় পক্ষ থেকে আমরা কেটে দিতে পারি। তার উপরে থাকছে শুধুমাত্র √2 আর নিচে থাকছে √3। যেহেতু √2/3 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমরা বলতে পারি √6/3 সংখ্যাটি অমূলদ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা হচ্ছে নম্বর অঙ্ক। এখানে আছে √8/√7। তো √8কে আমরা ভেঙে লিখতে পারি √2 গুণ √4 এবং নিচে আমরা লিখতে পারি √7। তো এখানে দেখো যে √2 এবং √4কে করলে 2 হয়, তাহলে 2√2/√7। তাহলে আমরা দেখো এখানে একটা সংখ্যা আছে, আমি গোলা চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে √2/7। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। পূর্ণবর্গ সংখ্যা না হলে সেটাকে আমরা সবসময় অমূলদ সংখ্যায় বলবো। এরপরে 4 নম্বর আছে √27। এটাকে আমরা ভেঙে লিখতে পারি √3 এবং √9। তো দেখো, এরপরে দেখো আমরা 27কে 3 গুণ 9 লিখছি 27, আবার √48কে লিখতে পারি √3 গুণ √16, কারণ 3 ষোলো 48। তো দেখো √3 কেটে যাচ্ছে এবং √9 এটাকে আমরা যদি লিখি √9-এর পরিবর্তে 3 আর নিচে √16 মানে 4, তাহলে 3/4 এটা কিন্তু সংখ্যাটা p/q আকারের একটা সংখ্যা আসছে। তাহলে আমরা বলতে পারি √27/√48 সংখ্যাটি মূলদ সংখ্যা। এখানে দেখো 9 এবং 16 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা, যার কারণে আমরা বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, যেটা p/q আকারের। এরপরে আমরা পরবর্তী অঙ্কটা আছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে আছে 2/3 ভাগ 3/7। তো দেখো 2/3 ভাগ 3/7কে আমরা যে মাঝের যে ভাগটা আছে এই ভাগটাকে আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারি। অর্থাৎ আমি যার উপর ওভাররাইট করতেছি এটা হচ্ছে ভাগ চিহ্ন, এটা। তো 2/3 ভাগ 3/7। এখন আমরা ভাগ চিহ্নটাকে উল্টে গুণ চিহ্ন দেব এবং 7 উপরে চলে যাবে এবং 3টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, অর্থাৎ 7/3। তো উপরে যদি গুণ করি 7 দুগুণে 14 আর 3 3-9, অর্থাৎ 14/9।
যেহেতু 14/9 সংখ্যাটা p/q আকারের, তাই আমরা এই সংখ্যাটিকেও বলতে পারি মূলদ সংখ্যা। অর্থাৎ 2/3/3/7 সংখ্যাটি মূলদ। এরপরে আছে সর্বশেষ যে অঙ্কটা 20 নম্বর, সেটা হচ্ছে বর্গীয় জ নম্বরের অঙ্কটায় আমরা যদি করি তো দেখো এখানে পৌনঃপুনিক চিহ্ন আছে। তো পৌনঃপুনিক চিহ্নের পরিবর্তে আমরা সাধারণ ভগ্নাংশটাকে রূপান্তরিত করব। তো 5 6 3 9 অর্থাৎ পুরো সংখ্যাটাকে আমরা একটু লিখে দেব দশমিক এবং পৌনঃপুনিক বাদে, তারপরে বিয়োগ দেব 5, অর্থাৎ পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা থাকবে 5, আর নিচে দেখো 3টের উপর পৌনঃপুনিক, তাই 3টে 9। তো এই দুটাকে যদি আমরা কাটাকাটি করি, এখন 5 যদি বিয়োগ করি দেখো 5 6 3 4 হয় এবং নিচে 3টে 9 থেকে যায়। তো কাটাকাটি করলে আমরা যদি দেখো 9 দিয়ে আমরা 999কে ভাগ করি তাহলে আসছে 3টে 1, তাই তো। তো এরপর আমাদের দেখো যে 5 6 3 4 এটাকেও আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের যে ভাগফলটা আসবে সেটা হচ্ছে 626। তো তোমরা ক্যালকুলেটারেও এটা করে নিতে পারো। আমরা ভাগ করলে যে ভাগফল সেটা 626 পাবো। তো দেখা যাচ্ছে 626 বাই আছে 3টে 1, তাই না। তো এটাও কিন্তু p/q আকারের একটা সংখ্যা, অর্থাৎ আমরা বলতে পারি যে 5.639 সংখ্যাটি মূলদ সংখ্যা, যেহেতু এটা p/q আকারে। আশা করি বুঝতে পারছো। তো এরপর চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা 21 নম্বর অঙ্কটা করব। 21 নম্বর অঙ্কে দেওয়া আছে n সমান 2x - 1, যেখানে x বিলংস টু n, অর্থাৎ x এর মান সকল স্বাভাবিক সংখ্যা হবে 1 2 3 4 এগুলা। তারপর বলছে দেখাও যে n-কে যদি বর্গ করা হয়, অর্থাৎ n² বর্গ করলে n-কে বর্গ করলে n² হয় এবং তাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা আমরা দেখে আসি। এখানে সমাধানে আমাদের যেটা দেওয়া আছে প্রথমে প্রশ্নে সেটা n সমান 2x - 1। তো প্রথম কাজ, যেহেতু আমাদের দেখাতে বলছে n²কে, তাই না, এই জন্য আমরা n-কে বর্গ করব। n² বর্গ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2x - 1 তার হোল স্কোয়ার। তো 2x এর হোল স্কোয়ার করলে হচ্ছে 4x² মাইনাস 2ab করলে হচ্ছে 4x প্লাস 1 এর স্কোয়ার করলে 1²। তো বিষয়টা দেখো আমি এভাবে করে দিচ্ছি যে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 × 2x × 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। তো 2x এর স্কোয়ার করলে 4x² মাইনাস 2 2 4x প্লাস 1। তো সেটাই কিন্তু আমি এখানে বসিয়েছি। তো এখন ওই দুটো পদ থেকে আমরা 4x কমন নিলে x - 1 আসে, আর লাস্টে যে প্লাস 1 সেটা থেকে যায়। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করলে যে x এবং x - 1, আমি যেটাকে গোল চিহ্নিত করলাম, এই x এবং x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাই এদের মধ্যে একটি জোড় এবং অন্যটি বিজোড় সংখ্যা অবশ্যই হবে। আর একটি জোড় সংখ্যার সাথে একটি বিজোড় সংখ্যা যদি গুণ করা হয় তাহলে গুণফল অবশ্যই জোড় হবে। তো দেখো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মনে করো 2 একটি জোড় সংখ্যা এবং এর সাথে একটা কী করতে হবে, বেজোড় সংখ্যা। গুণ যদি করি তাহলে সবসময় কী হয়, অবশ্যই জোড় সংখ্যা হয়, 6 হয়। তো আরও একটা উদাহরণ দেখো, মনে করো 8 হচ্ছে একটা জোড় সংখ্যা এবং 9 হচ্ছে একটা বেজোড় সংখ্যা, তাহলে 8 আর 9 গুণ করলে 8 9 72, সেটাও কিন্তু জোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে একটা জোড় সংখ্যার সাথে একটা বেজোড় সংখ্যা গুণ করলে অবশ্যই সেটা জোড় হবে। তাহলে x × x - 1, তাহলে x যদি জোড় হয় তাহলে x - 1 বেজোড়, তাহলে এই দুটোকে গুণ করলে নিশ্চয়ই কী হবে, জোড় হবে। তাহলে যেহেতু জোড় সংখ্যা তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য, এ কথা আমরা লিখতে পারি। অর্থাৎ 4x × x - 1 অর্থাৎ 4 × 2 = 8 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের এখানে কি আছে, 4 আছে,
তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে 4 দুগুণে 8, তাহলে 8, তাহলে 8 দ্বারা 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি বিভাজ্য হবে। তাহলে বলতে পারি 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ানকে 8 দ্বারা বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 22 নম্বর অঙ্কটা করব। 22 নম্বর অঙ্কে বলছে √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা। ক নম্বরে বলছে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো। অর্থাৎ √5 এবং 4 এই সংখ্যা দুইটির ভিতরে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ। যেহেতু √5 দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? এখানে 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই √5 অমূলদ সংখ্যা হবে। 5 যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে √5 অমূলদ সংখ্যা। অন্যদিকে দেখো 4 পূর্ণবর্গ সংখ্যা, তাই 4 সংখ্যাটি মূলদ সংখ্যা। আমরা সহজে কিন্তু উত্তরটা করে দিতে পারি। এরপর চলো খ নম্বর প্রশ্নে। এখানে বলছে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো দেখো √5 সমান আমরা কি লিখতে পারি, তোমরা ক্যালকুলেটারে √5কে দিলে দেখবা যে সংখ্যাটা আসে সেটা 2.2360667, এভাবে কিন্তু আরও সংখ্যা আছে, আরও বোঝাতে আমি ডট ডট দিয়েছি। তো আমরা এই যে ধরি একটা সংখ্যা এ সমান 2.4004004 এভাবে একটা সংখ্যা আমি কিন্তু ইচ্ছামতো ধরে নিয়েছি, এবং আরও একটি সংখ্যা বি যেটা ধরছি 2.505005300 তারপর 5। তাহলে এখানে এ এবং বি দুইটি কিন্তু বাস্তব সংখ্যা এবং উভয় √5 থেকে বড় এবং 4 থেকে ছোট। তাহলে আমাদের যেহেতু √5 এবং 4 এর মধ্যবর্তী সংখ্যা নিতে বলছে, তাহলে √5 থেকে বড় নিয়েছি এবং কি নিয়েছি 4 থেকে ছোট। তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব √5 ইজ লেস দ্যান এ, অর্থাৎ এ যে সংখ্যাটা ধরেছে সেইটা, এবং ইজ লেস দ্যান 4। এ থেকে বোঝা যাচ্ছে এর মানটা হচ্ছে 4 থেকে ছোট কিন্তু √5 থেকে বড়। এবং আরও কি লেখা যায় যে √5টা হচ্ছে বি থেকে ছোট কিন্তু 4 থেকে ছোট, তাই না? √5টা অর্থাৎ বি এর মানটা হচ্ছে কি √5 থেকে বড় এবং 4 থেকে ছোট। আবার দেখো এখানে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এ আর বি যে দুটো সংখ্যা নিয়েছি, যেহেতু ডট ডট আছে, তাহলে কি সংখ্যার কোনো শেষ নেই, তাহলে সাধারণ ভগ্নাংশ আকারে এটাকে প্রকাশ করা যাবে না। তাই এ ও বি সংখ্যাদ্বয় উভয় অমূলদ সংখ্যা। তাহলে আমরা কিন্তু √5 এবং 4 এর ভিতর দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারলাম। যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এরকম সংখ্যাই কিন্তু অমূলদ সংখ্যা। এরপর দেখো গ নাম্বার প্রশ্নে আছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। তো দেখো এখানে আমরা প্রথমত √5 যে একটি অমূলদ সংখ্যা সেটা প্রমাণ করতে গেলে আমাকে প্রথমে ধরে নিতে হবে √5 একটি মূলদ সংখ্যা। তো আমি ধরলাম √5 একটি মূলদ সংখ্যা। এখন যেহেতু মূলদ সংখ্যা, তাহলে এই মূলদ সংখ্যা সমান আমরা p/q বলতে পারি। তাহলে √5 সমান p/q, এবং তাকে আমরা বর্গ করলাম। বর্গ করলে √5কে বর্গ করলে আমার কি হলো 5, এবং p কে বর্গ করলে p²/q², এবং ডান পাশে আমরা কি লিখে দেব বর্গ করে। এরপর দেখো একটা কিউকে আমি নিলাম 5 এর সাথে গুণ করে দিলাম, 5q সমান আছে p²/q, উভয় পক্ষে q দ্বারা গুণ করে। এরপরে দেখো এখানে 5q কিন্তু স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। 5q এবং p²/q সমান হতে পারে না। যেহেতু পূর্ণ সংখ্যা একটা বাম পাশেরটা পূর্ণ সংখ্যা কিন্তু ডান পাশেরটা নয়, তাহলে একটা কিন্তু আর একটা সমান হতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি 5q ইজ নট ইকুয়াল, অর্থাৎ অসমান, এই চিহ্নটা হচ্ছে অসমান চিহ্ন, ইজ নট ইকুয়াল p²/q। তাহলে অতএব √5কে কিন্তু p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং √5 ইজ নট ইকুয়াল p/q, অর্থাৎ √5কে p/q আকারেও প্রকাশ করা যায় না। যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ আমরা বলতে পারি √5 একটি অম্লজ সংখ্যা। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। তো এই পর্যন্ত আজকের ক্লাস। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।